আমার ছেলেটার ব্যবসার জন্য যে 50,000 টাকা লাগবে, এটা তোমাকে আর কতবার বলতে হবে? তুমি কি কালা নাকি? আমার কথাটা তোমার কানে ঢোকে না? আমার একটা মাত্র ছেলে, সে শ্বশুর বাড়ি থেকে কিছু চাইছে, তবু তোমাদের দিতে এত অসুবিধা হচ্ছে কেন? তা তোমাদের যদি ভালো না লাগে তাহলে ছেলে চলে যাও না আমার ছেলেকে, তাহলেই তো হয়। আমার ছেলেকে আরো একটা বিয়ে দিয়ে দেব, একটা ভালো ঘরে মেয়ে দেখে। এই বাড়িতে এসেছি মাত্র 7টা দিন হলো, এর মধ্যে আমি এত টাকা কোথায় পাবো মা? বিয়ের সময় আপনাদের দাবি ছিল 20,000 টাকা, সেই টাকা সহ আরো কত কিছু তো দিল আমার বাবা আপনার ছেলেকে। আর এই 7 দিনের ভিতরে আবার 50,000 টাকা কোথা থেকে দেবে আমার পরিবার? আপনি তো সবই জানেন আমার পরিবার সম্পর্কে, তবুও কেন এত টাকা দাবি করছেন মা? আমার বাবা ভীষণ গরিব, তার এত সামর্থ্য নেই, আপনি দয়া করে একটু বুঝুন। 50,000 টাকা আমি একসাথে কোনোদিনই দেখিনি মা। সেই টাকা আমার বাবা কোথা থেকে আনবে মা, আপনিই বলুন। তোমার বাবা টাকাটা ভিক্ষা করে আনবে না চুরি করে আনবে, সেটা তো আমাদের দেখার বিষয় নয়। আমার ছেলেটা চেয়েছে, তোমাদের সেই টাকাটা এনে দিতেই হবে যে কোনো মূল্যে, তা না হলে এই বাড়ির ভাত তোমার কপালে হবে না। আমি তোমাকে আগে থেকে বলে দিলাম, পরে যদি কোনো সমস্যা হয় তখন আমাকে কিন্তু দোষ দিও না। কি যে ভুল করেছি, ছেলেটাকে অমন একটা কাঙালের বাড়িতে বিয়ে দিয়ে। বিয়ের সময় তো আপনাদের দাবি ছিল 20,000 টাকা আর ঘরের কিছু আসবাবপত্র দিলেই হবে। আমার বাবা অমন শখের জমিটা বিক্রি করে সবকিছু তো আপনাদেরকেই দিয়ে দিল। এখন আর অবশিষ্ট কিছুই নেই আমার বাবার কাছে। আমি বাবার কাছে আর কিছুই চাইতে পারবো না। আমাকে ক্ষমা করুন মা। আর এমন তো নয় যে আপনারা গরিব, আপনাদের যথেষ্ট অর্থ সম্পত্তি আছে, সেখান থেকে 50,000 টাকা নিয়ে না হয় ব্যবসাটা করুক। মিছিমিছি কেন আমাদের উপরে অত্যাচার করছেন মা? এভাবে হবে না, বুঝেছি। আমার ছেলের সাথে কথা বলে এর একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে তো আর জীবন চলে না। আমার একমাত্র ছেলেটাকে আরো ভালো ঘরে আমি বিয়ে দিতে পারতাম, কিন্তু আমার একমাত্র ছেলেটার কি যে সর্বনাশ করলাম আমি, তা এখন বুঝতে পারছি। কি গো, তুমি মুখটা গোমড়া করে আছো কেন? বলো না তোমার কি হয়েছে? কি আর হবে গিন্নি, আমাদের আদরের একমাত্র মেয়েকে বিয়ে দিলাম, সেই তো কতদিন হয়ে গেল। জানো গিন্নি, মনটা ভীষণ কেমন করছে মেয়েটাকে একটু দেখার জন্য। একটা নজর যদি মেয়েটাকে দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। জানি না মেয়েটা কেমন আছে, ওর চিন্তায় খাবার খেতে আমার ইচ্ছেই করে না। তা বলছিলাম কি গিন্নি, আমি কি যাবো একবার মেয়েটাকে দেখে আসতে? কি যে বলো না তুমি, মেয়েটার বিয়ে হয়েছে সবে মাত্র 7 দিন হলো। আর কটা দিন যাক না, তারপরে না হয় দেখতে যেও। জানো তো তুমি, তারা হচ্ছে কত বড় লোক, তাদের পাশে আমাদের কি মানায়? আমি তো আমার মেয়েটাকে কখনোই অমন বড় লোক বাড়িতে বিয়ে দিতে চাইনি, কিন্তু ছেলের মা তো নাচার বান্দা, তিনি তো আমাদের মেয়েকে তার ঘরের বউ করে নিতে চায়। ভাবলাম মেয়েটা সুখেই থাকবে, তাই দুজনে পরামর্শ করে ওই বড় লোক বাড়িতে বিয়ে দিলাম। এখন জানি না মেয়েটা কেমন আছে। আমার মনে হয় ভালোই আছে আমার মা, কারণ জামাই বাবাজিকে যৌতুক হিসেবে আমি তো অনেক কিছুই দিয়েছি। 20,000 টাকা আর ঘরের আসবাবপত্রও দিয়েছি। এতে তো তারা খুশিই ছিল। আমার মেয়েকে তারা অনেক যত্নেই রাখবে জানো গিন্নি। তবু ভাবছি কি গিন্নি, মেয়েটাকে খুব তাড়াতাড়ি একবার দেখে আসবো। মনটা মানছে না আমার, আসলে বাবার মন তো। তোমাকে বলেছিলাম না আমি শহরে যাব আমার ব্যাগটা গুছিয়ে রাখতে।
তুমি আমার কাজটা না করে এইখানে কি ছেলা খেলা করছো? যাও যাও, এখনই আমার ব্যাগটা গিয়ে গুছিয়ে ফেলো, পরে এই কাজগুলো করবে। আগে স্বামীর সেবা করো, তারপরে সংসার। এই জন্যই আমি তোমার মতো মেয়ে মানুষদের একদম পছন্দ করি না। যেটা বলি সেইটা না করে ঠিক তার উল্টোটাই করে। বিশ্বাস করো, আমি তোমার ব্যাগটাই গুছাচ্ছিলাম, কিন্তু মা এসে বললেন এই সংসারের কাজগুলো আগে করতে। জানো তো, মা অনেক রেগেছিলেন, তাই আমি আগে ভয়ে সংসারের কাজগুলো করতে এসেছি। আমার হাতের কাজ হয়ে এসেছে, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। দয়া করে তুমি রাগ করো না, সংসারের কাজ করতে করতে মাঝে মধ্যে আমি কিছু কাজ ভুলেই যাই। তুমি দয়া করে ঘরে গিয়ে একটু বসো, আমি এখনই আসছি। তা তোমার কথা মতো কি আমার চলতে হবে? যখন বলেছি তখন যখন গুছিয়ে দাওনি, এখন আমি শহরেই যাব না। অসভ্য মেয়ে ছেলে, জানি না মা কোথা থেকে এই মেয়েটাকে ধরে আনলো আমার বউ হিসেবে। দেখা যাচ্ছে আমার জীবনটা একেবারেই শেষ করে দিল। কত দরকারি কাজ ছিল আমার শহরে, কিন্তু আমি ঠিক মতো যেতেই পারলাম না। এ কি বলছো তুমি? তুমি শহরে যাবে না? তুমি দয়া করে আমাকে একটু সময় দাও, আমি তোমার ব্যাগ এখনই গুছিয়ে দিচ্ছি। হয়েছে হয়েছে, তোর আর আধিক্যতা দেখাতে হবে না, তুই অনেক আধিক্যতা দেখিয়েছিস। তুই যা শহরে, আমি আর যাব না শহরে। যাই, মায়ের সাথে আমার কিছু দরকারি কথা রয়েছে, সেই কথাগুলো আগে সেরে নি। কি হয়েছে বাবা, তুই এত রেগে আছিস কেন? আমাকে বল না। আমার সোনা ছেলেটার কি হলো হঠাৎ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে তো এত রেগে যেতে কোনোদিন দেখিনি বাবা। বল না বাবা, কি হয়েছে তোর? ও, আজ তোর না শহরে যাওয়ার কথা ছিল তোর ব্যবসার কাজের জন্য? ওই মেয়েটাকে আমি বলেছিলাম আমার ব্যাগটা গুছিয়ে রাখার জন্য, কিন্তু ওই মেয়েটা আমার ব্যাগ না গুছিয়ে অন্য কাজ করছে। আর শহরে গিয়ে কি করব বলো? 50,000 টাকা কোথায় দিল আমাকে? তুমি আমাকে কোথায় বিয়ে দিলে মা? তাদের তো কিছুই নেই। আমি যতদূর শুনেছি ওর বাবা নাকি জমি বিক্রি করে আমাদেরকে 20,000 টাকা দিয়েছে। আরে বাবা, জমি বিক্রি করে 20,000 টাকা দিয়েছিল, আর ওদের বাড়িটা যদি বিক্রি করে অনায়াসে 50,000 টাকা পেয়ে যাবে। তাই তোর বউকে চাপ দিতে থাক, 50,000 টাকা এমনিতেই বেরিয়ে আসবে। তোকে এখানে বিয়ে কেন দিয়েছি জানিস? কারণ সমাজের এই সমস্ত লোকেদের কাছে টাকা খুব সহজে আদায় করা যায়। যেমন ধর, একটু গরিব, একটু অসহায়, এই রকম লোকেরা। বাবা মা, তোমার মাথায় তো দেখতে পাচ্ছি অনেক বুদ্ধি। তাই এসো মা, ওই মেয়েটাকে দুজনেই গিয়ে ধরি, টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসতে। আর টাকাটা যদি না আনে, ওর চুলের মুঠি ধরে লাথি মেরে এই বাড়ি থেকে বার করে দেব। তারপরে দেখবে জীবনের মতো শিক্ষা হবে। শোনো, আজকের তুমি তোমার বাড়িতে যাবে, গিয়ে 50,000 টাকা নিয়ে তবেই আসবে। আগামী কালই আমি শহরে যাব, ওই টাকাটা আমাকে জমা দিতে হবে। টাকাটা তুমি কিভাবে আনবে আমি তা জানতে চাই না, তাই আমাকে তুমি কোনো প্রশ্নই করবে না। তোমার বাবাকে গিয়ে বলবে ঘর বাড়ি বিক্রি করে হলেও টাকাটা আমাকে দিতে হবে। এত বড়লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছে, আর এই সামান্য কাজটুকু করতে পারবে না তোমার বাবা? আমি মরে গেলেও বাড়িতে গিয়ে টাকার কথা বলবো না। আমার বাবা মার শেষ আশ্রয়টুকু আমি কেড়ে নিতে পারবো না। তোমরা আমাকে মেরে ফেলো, এইটাই সব থেকে ভালো হয়। আসলে আমার কপালে দুঃখ ছাড়া কিছুই নেই। ভগবান আমাকে এত শাস্তি কেন দিচ্ছেন? আমি তো তার কাছে কোনো অন্যায় করিনি। বিয়ের এখনো 1 সপ্তাহ কাটেনি, আর যৌতুকের জন্য এর মধ্যেই আমার উপরে অত্যাচার শুরু করে দিয়েছে। তোমরা লোভী মানুষ, তোমাদেরকে আমি টাকা এনে দেব না, দেব না, দেব না। কি মুখের উপরে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা! তোকে আজ এমন মজা দেখাবো যে তুই জীবনে আর মুখে মুখে এমন তর্ক করবি না। মারুন আমাকে, আপনারা দুজন মিলে আমাকে মেরেই ফেলুন, তবুও আমি বাবার কাছে গিয়ে টাকা চাইব না। আপনারা এত নিষ্ঠুর কিভাবে? মানুষ কিভাবে এত পাশবিক হতে পারে? কেন
কেন আমার বাবাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে এ বাড়ির বউ করে আনলেন আমাকে? ও বুঝেছি, আপনাদের মতো বড় লোকেরা গরিবের উপরে অত্যাচার করলে সব থেকে বেশি আনন্দ পায়। আমি মরে গেলেও যৌতুক আনবো না। যৌতুক যখন আনবি না তাহলে তোর সাথে সংসার করতে পারবো না। শোন, তাহলে তুই আজ থেকে আলাদা ঘরে থাকবি। আজ থেকে তুই রান্নাঘরেতেই থাকবি আর ওখানে কাজের মেয়ে হয়েই থাকবি। যদি কখনো তুই আমার সামনে আসিস তখন দেখবি তোর কি হালটাই করি আমি। অসভ্য মেয়ে কোথাকার আমার জীবনটা শেষ করে দিতে এসেছে। যেদিন তুই টাকা নিয়ে আসবি সেদিনই তোকে বাড়ির স্ত্রীর মর্যাদা দেব আমি, এর আগে নয়। নতুন স্ত্রীর মর্যাদা কবে আমি পেয়েছি বলো তো? নতুন একটা পশুকেও তো মানুষ সম্মান দেয়, তাকে ভালোবাসে। কিন্তু তোমরা এই 7 দিনে আমাকে একটুও ভালোবাসোনি, শুধু যন্ত্রণা আর কষ্ট দিয়েছ। আমার আর কাজের মেয়ের মধ্যে কোনোই পার্থক্য নেই। এই বাড়িতে আমি কাজের মেয়ে হয়েই থাকবো। দরকার নেই আমার স্ত্রী হয়ে থাকার। মা সরলা, মা, আমার মা গেল কোথায়? দেখ মা, আমি এসেছি। তোর বাবা এসেছে তোকে দেখতে। দরজাটা খোল মা। বেয়ান মশাই, মা সরলা। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই বাড়িতে এসে এত চেঁচামেচি করছেন কেন? ভিক্ষে লাগবে নাকি আপনার? এই 7 সকালবেলা ভিক্ষে টিক্ষে কিছু হবে না, এখান থেকে এখন চলে যান। এই ভিক্ষুকগুলো যে সকাল সকাল এসে কি উৎপাত আরম্ভ করে, মানুষকে একটু শান্তিতে থাকতেও দেবে না। আহা বেয়ান মশাই, রাগ করবেন না। আমাকে আপনি চিনতে পারছেন না? আমি আপনার ছেলের শ্বশুর, আপনার বৌমার বাবা। আসলে আমি এসেছি আমার মেয়েটাকে একটু চোখের দেখা দেখতে। তা বেয়ান মশাই, আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? ও, এইবারে চিনতে পেরেছি। আপনাদের চেহারার এত বাজে অবস্থা যে আপনাদের চেনার জো আছে। তা কেন এসেছেন এ বাড়িতে শুনি? আমার মেয়েটাকে দেখতে এসেছি বেয়ান মশাই। কতদিন হয়ে গেল মেয়েটাকে চোখের দেখা দেখি না। মনটা খুব কেমন করে মেয়েটার জন্য। একটু চোখের দেখা দেখেই চলে যাব। একটু ডেকে দিন না আমার সরলা মাকে। না 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 না, এখন কোনো দেখা টাকা হবে না। এখন এখান থেকে চলে যান। এখন বৌমা ভিতরে কাজ করছে, এখন আসা যাবে না। অন্যদিন এখানে আসবেন কেমন? এখন যান এখান থেকে। এখানে কি আমি পচে মরবো নাকি কোনো দিনও আমি বাড়ি থেকে বেরোতে পারবো না? আমার সাদাসিধে বাবাটা কিছুক্ষণ আগেই এসেছিল আমাকে চোখের দেখা দেখার জন্য, কিন্তু আমার শাশুড়ি মা দেখা করতে দেননি। আমার বাবাটা এক বুক ভরা কষ্ট নিয়ে এখান থেকে চলে গেল। হে ভগবান, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? যৌতুকের জন্য আমার বাবার সাথে আমার দেখাটাও করতে দিল না। হে বিধাতা, তোমরা আমাকে একটা রাস্তা দেখাও। কি করব আমি এখন? ওরা তো আমাকে ঝি চাকরানির মতো করে রেখেছে। এই বাড়িতে আমার যে কোনো জায়গা নেই। এই রান্নাঘরেতে আমার দিন কাটাতে হচ্ছে। আমাকে একটা বুদ্ধি দাও বিধাতা। আমি যে আর পারছি না, আমি আর পারছি না। আমাকে একটা রাস্তা দেখাও বাবা। মা, তোমাদেরকে খুব মনে পড়ছে। কি রে হতচ্ছাড়ি, তোর কান্নার শব্দে কি ঘরে টেকা যাবে না? শোন, তোর বাবা এসেছিল, তোর বাবাকে আমি তাড়িয়ে দিয়েছি। যেদিন তুই 50,000 টাকা নিয়ে আসবি সেদিন তোর সাথে তোর বাবাকে দেখা করতে দেব। সব থেকে ভালো হয় তুই এখনই বাড়ি চলে যা। বাড়িতে গিয়ে বাবা মার সাথে দেখা করে আয় আর 50,000 টাকাটা সঙ্গে করে নিয়ে আয়। এইটাই তোর জন্য সব থেকে ভালো হবে। যদি না আনিস তাহলে তোর বাবা মাকে মিথ্যে কথা বলবো, যেন তোর মতো খারাপ আর বাজে মেয়ে এই এলাকাতে একটাও নেই। লোক
লোকজনের কাছে ও এসব কথা বলে বেড়াবো, তারপরে তোর মৃত্যু ছাড়া আর কিছুই করার থাকবে না। না না মা, এমনটা করবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মান সম্মান বলে কিছু তো আছে। আমি আমি এখনই যাচ্ছি, এখনই গিয়ে টাকাটা চাইবো বাবা মার কাছে। দয়া করে এত বড় অপবাদ আমাকে দেবেন না, এত বড় অপবাদ আমাকে দেবেন না মা। ওগো, মেয়েটা তো এসেছে 2 দিন হয়ে গেল, 50,000 টাকা জোগাড় করতে পারলে কি? টাকাটা যদি না দেওয়া যায় তাহলে শ্বশুর বাড়ির মানুষ তো ওকে মেনে নেবে না। কি হবে গো, কিছুই তো বুঝতে পারছি না। গিন্নি, এটা তো 10-20 টাকার ব্যাপার নয় গো, 50,000 টাকা। 50,000 টাকা কি চারটিখানিক কথা? এত টাকা আমি জীবনে কখনোই একসাথে দেখিনি। কত জায়গায় টাকা ধার চাইলাম, সুদেও নিতে চাইলাম, কিন্তু আমাকে টাকা দিতে কেউ রাজিই হলো না। কারণ আমার এখন জমি জমা কিছুই নেই। মেয়ের বিয়ের সময় আমি সব বিক্রি করে দিয়েছি। আমার সম্বল ছিল 2 বিঘে জায়গা, আর সেই জায়গা বিক্রি করে আমি 20,000 টাকা দিয়েছি জামাই বাবা জীবনকে। এখন আমার আর কোনো পথ খোলা নেই গিন্নি। শোনো, আমি মহাজনের সাথে কথা বলে এসেছি, এই বাড়িটা আমি বিক্রি করে দেব। আমাদের পুরো বাড়িটার দাম মাত্র 25,000 টাকা হয়েছে। কিন্তু আর 25,000 টাকা আমি কোথা থেকে আনবো গিন্নি? শোনো, তুমি একটা কাজ করো, 25,000 টাকা হলেও তুমি বাড়িটা বিক্রি করে দাও। আর আমি কাল থেকে পাড়ায় বেরোবো, মানুষের হাতে পায়ে ধরে হলেও যদি কিছু টাকা জোগাড় করতে পারি, আমার মেয়েটার শ্বশুর বাড়ির মানুষের পায়ে ধরে আমি বলবো যে আপনারা এই টাকাটা নিন, আর বাকি টাকাটা আমরা খুব তাড়াতাড়ি শোধ করে দেব। এই প্রস্তাবে রাজি হবেন কি তারা, আমি তাও তো জানি না। জীবনে মেয়ে হয়ে জন্মানোটা সব থেকে বড় অভিশাপ। যেখানে আমার বৃদ্ধ বাবা মার একমাত্র সম্বল ছিল ওই বাড়িটা, সেই বাড়িটাও আমার জন্য বেচতে বসেছে তারা। আচ্ছা, আমি তো এই দুনিয়ায় বোঝা, আর যদি বোঝা না হতাম তাহলে আমার নিয়ে এত সমস্যা থাকতো না। আমি যদি এই দুনিয়াতে না থাকি তাহলে বোধহয় সমস্যা বলে আর কিছু থাকবে না। আর আমি যদি এ দুনিয়াতে না থাকি তাহলে আর সমস্যা বলে কিছুই থাকবে না। আমার বাবা মা অন্তত শেষ বয়সে ওই বাড়িতে থাকতে পারবে, আর ওই পাষাণ মানুষগুলো আর যৌতুক চাইতে পারবে না। এটাই সব থেকে ভালো হয়, আমি এ দুনিয়া ছেড়ে চলে যাই। এই পৃথিবী আমার জন্য নয়, আমার বাসের অযোগ্য এই পৃথিবী। আমাকে তোমরা ক্ষমা করে দিও বাবা মা, আমাকে ক্ষমা করে দিও। না, এ তুই কি করলি মা? এ কি করলি তুই? এটা তুই কি করলি মা? অবশেষে তুই নিজেকে শেষ করে ফেললি। আমাদের কথা তুই একবারও চিন্তা করলি না মা, যে তোকে ছেড়ে আমরা থাকবো কি করে? আমার মেয়েটা ছোটবেলা থেকে কত আদর যত্ন করে তোকে বড় করে তুলেছি। কেন রে মা, কেন কেন তুই নিজের জীবনটা শেষ করে দিলি মা? সব দোষ ওই পাষাণ মানুষগুলোর রে মা। যদি আগে জানতাম ওই পাষাণ মানুষগুলো মুখোশ পরে বাড়িতে এসেছিল, তাহলে ও বাড়িতে তোকে কখনোই বিয়ে দিতাম না রে মা। তোকে সারা জীবন আমাদের কাছেই রেখে দিতাম। মা রে মা, ওঠ, এ তুই কি করলি মা? ওঠ, কথা বল।